হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তা প্রথমে জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে গ্রিন কার্ডের আবেদনে $1,00,000 জামানতের বিধান, ট্রাম্প প্রশাসনের ইমিগ্রেশন বৃদ্ধির নতুন প্রস্তাব, এই বিষয়টি আজকে জানব। বাংলাদেশি আমেরিকানরা প্রবাসী কার্ডের সুবিধা পাবেন কি না, এই বিষয়টি নিয়ে অনেকের প্রশ্ন আছে, আমরা এই বিষয়টি আজকে জানব। বয়স্ক মা বা প্রবীণদের জন্য তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী পরিচর্যা পাওয়ার উপায় কি, সরকারি সুবিধা কি কি পেতে পারেন, এই বিষয়টি আজকে আলোচনা করব। বাফেলোতে একজন বাংলাদেশি বাবাকে আকস্মিকভাবে গ্রেফতার করে নিয়ে গেছে আইস এবং তার অটিস্টিক অসহায় মেয়ে, টিনেজ মেয়ে, এখন অসহায়, তার কেউ নেই দেখার। এই বিষয়টি জানার চেষ্টা করব। জামাতের সংসদ সদস্য গাজী নজরুলকে নৈতিক স্খলনের অভিযোগে দল থেকে বহিষ্কার করেছে জামাত। আজকে অতিথি যারা থাকবেন তাদের মধ্যে আছেন জনাব গোলাম মর্তুজা, প্রেস মিনিস্টার, বাংলাদেশ দূতাবাস, অ্যাটর্নি এম এ আজিজ, মিজানুর রহমান এবং ইব্রাহিম চৌধুরী খোকন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন আমাদের প্রিয় নাজমুল হাসান। তার আগে ফেসবুকে যারা দেখছেন, আশা করি অনুষ্ঠানটি সবাই শেয়ার করে নেবেন। নাজমুল হাসান, শুরু করছি আপনা থেকে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ বুধবার, জুলাই মাসের 22 তারিখ। যুক্তরাষ্ট্রের জন্য আফগানিস্তান ও ইরাকের বিগত 2 দশকের যুদ্ধের তুলনায় বর্তমান সংঘাতের পরিস্থিতিটা কিছুটা ভিন্ন। আগের যুদ্ধগুলিতে পদাতিক টহল বা গাড়ির বহরে থাকা সৈন্যরা যুদ্ধের ময়দানে প্রাণ হারাতেন বেশি, কিন্তু এবারের সংঘাতে এমন সব সৈন্য নিহত হচ্ছেন যারা কখনোই ইরানের মাটিতে পাও রাখেননি। এর পরিবর্তে তারা প্রাণ হারাচ্ছেন ইরানের সীমানা থেকে শত শত মাইল দূরে অবস্থিত বিভিন্ন ঘাঁটিতে চালানো হামলা, যেটি ইরান চালাচ্ছে বিভিন্ন ঘাঁটিতে, বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে। নিহতদের পাশাপাশি প্রায় 1 সপ্তাহ আগে পুনরায় লড়াই শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 100 জনেরও বেশি সৈন্য আহত হয়েছেন। আজ বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প ডেলাওয়ারের ডোভার বিমান ঘাঁটিতে গিয়েছিলেন এবং সেখানে তিনি নিহত সৈন্যদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং জাতীয় পতাকায় মোড়ানো সৈন্যদের কফিনগুলো সেখানে পৌঁছানোর দৃশ্য প্রত্যক্ষ করেন। একজন প্রেসিডেন্ট হিসেবে এটি অত্যন্ত কঠিন একটি কাজ এবং কিন্তু এটি করতে হয়, এমনটি বলে প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেছেন যে বিমান ঘাঁটির উদ্দেশ্যে এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সাথে তিনি এই কথা বলেন। তবে তিনি আরো বলেন, আমি শুধু এটুকুই বলবো যে আমরা আপনাদের ভালোবাসি, আমরা আপনাদের সন্তানকে ভালোবাসি, এখানে কোনো ছল চাতুরি বা অন্য কোনো বিষয় নেই, তারা তো আপনাদেরই সন্তান। গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের সাথে যুদ্ধ শুরুর পর থেকে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় 8,500টি ক্ষেপণাস্ত্র, ড্রোন নিক্ষেপ করেছে এই পর্যন্ত, যেটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের হিসাব। এর মধ্যে প্রায় 100টি হামলা যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলির প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে এবং সেটি আবারও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের হিসাব। এবং সেটি ইন্টারসেপ্টের পরিসংখ্যান সম্পর্কে অবগত এক সামরিক কর্মকর্তা আজকে এটি জানিয়েছেন। অর্থাৎ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে যারা এই ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলাগুলোকে ইন্টারসেপ্ট করেছে, বাধা দেওয়ার চেষ্টা করেছে, তাদের হিসাব থেকেই, তাদের কাছ থেকে পাওয়া হিসাবই হচ্ছে এটি। সৌদি আরবের সঙ্গে পারমাণবিক শক্তি বিষয়ক চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ আজকে জানিয়েছে যে যুক্তরাষ্ট্র সৌদি আরবের মধ্যকার এই চুক্তিটি কয়েক দশক ব্যাপী এবং বহু বিলিয়ন ডলারের এক অংশীদারিত্বের ভিত্তি স্থাপন করেছে যুক্তরাষ্ট্রের সাথে। পারমাণবিক শক্তি আইনের আওতায় বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ বিষয়ে বিদেশি রাষ্ট্রগুলোর সাথে যুক্তরাষ্ট্রের যে কোনো সহযোগিতামূলক কার্যক্রম কংগ্রেসের পর্যালোচনার বিষয় যদিও। তবে মধ্যপ্রাচ্যে এই চুক্তিটির প্রভাব নিয়ে ডেমোক্র্যাট আইন প্রণেতারা ইতিবিঘ্নেই উদ্বিগ্ন এবং তারা এই বিষয়ে তাদের বক্তব্য দিয়েছেন যদিও। কারণ একদিকে ওয়াশিংটন ইরানকে তার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে বাধ্য করার লক্ষ্যে দেশটির উপর বোমা হামলার হুমকি দিচ্ছে, আর অন্যদিকে এই চুক্তিটি সৌদি আরবের সঙ্গে করা হচ্ছে, প্রায় একই ধরনের চুক্তি, যে জন্য তারা ইরানের উপর হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। অ্যাটমিক এনার্জি অ্যাক্ট বা পারমাণবিক শক্তি আইনের আওতায় বেসামরিক পারমাণবিক শক্তির ক্ষেত্রে বিদেশি দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতার জন্য এই ধরনের পর্যালোচনা প্রয়োজন হয় কংগ্রেসে। আজ বুধবার যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভস এর 6 জন ডেমোক্রেট
কংগ্রেস সদস্য নিজ দলের অবস্থানের বাইরে গিয়ে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠ অংশের সাথে যোগ দিয়েছেন 6 জন, এবং প্রায় $1.15 ট্রিলিয়ন বার্ষিক প্রতিরক্ষা ডিফেন্স নীতি বিষয়ক বিলটি পাশ করতে সহায়তা করেছেন কংগ্রেসে। ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট এর পক্ষে সমর্থন জানানো এই ডেমোক্র্যাটদের গুরুত্বপূর্ণ বিষয়ে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভিন্ন অবস্থান নেওয়ার পরিচিতি রয়েছে। তাছাড়া এদের অনেকেই আগামী নভেম্বরে সুইং স্টেট বলা হয় বা সুইং নির্বাচনী কথা, নির্বাচনের জনমত সুইং করতে পারে, এদিক থেকে সেদিকেও যেতে পারে, সেদিক থেকে এদিকেও আসতে পারে, সেটাকে বলা সুইং। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী এলাকায় পুনর্নির্বাচনের জন্য এই ডেমোক্র্যাটরা লড়ছেন। এনডিএর পক্ষে ভোট দেওয়া ডেমোক্র্যাটদের 6 ডেমোক্র্যাট সদস্য হলেন হেনরি কোয়েলা টেক্সাস থেকে নির্বাচিত, ডন ডেভিস নর্থ ক্যারোলাইনা থেকে নির্বাচিত, জ্যারেড গোল্ডেন মেইন স্টেট থেকে নির্বাচিত, ডিসান্টি গনজালেস টেক্সাস থেকে, এবং অ্যাডাম গ্রে ক্যালিফোর্নিয়া, এবং মেরি গ্লোসেন ক্যাম্প প্যারেজ যিনি ওয়াশিংটন স্টেট থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য। আজ বুধবার দ্য হিল সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎ বিবৃতিতে কংগ্রেস সদস্য কোয়েলার বলেছেন, আমাদের জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি সামরিক বাহিনীর সদস্য তাদের পরিবারের জন্য বেতন ভাতা, আবাসন এবং শিশুতত্ত্ব সুবিধার মান উন্নয়নের লক্ষ্যে আমি ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট, অর্থাৎ যেটা রিপাবলিকানদের প্রস্তাবিত বিল, তার পক্ষে ভোট দিয়েছি ডেমোক্র্যাট সদস্য হয়ে। এবার যুক্তরাষ্ট্রে ওষুধ ব্যবস্থাপনা সম্পর্কে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। যদিও জেনেরিক ওষুধ আপনারা জানেন যে ফার্মেসির কাউন্টার থেকে কেনা বা ডাকযোগে সংগ্রহ করা সবচেয়ে সাধারণ প্রেসক্রিপশন ওষুধগুলোর দাম সম্ভবত বেড়ে যাবে এই নীতির ফলে। কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী আগামী 2 বছরের মধ্যে আমদানিকৃত জেনেরিক ওষুধের উপর 100% শুল্ক আরোপ করা হবে। প্রেসিডেন্ট ট্রাম্প এই নির্দেশনা দিয়েছেন, ইতিমধ্যে 2 বছরের মধ্যে এটি হবে। যদিও সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন যে 2028 সালের 1 আগস্ট থেকে 100% এবং তার 1 বছর পর 200% শুল্ক কার্যকর আগে পর্যন্ত আমদানিকৃত সব জেনেরিক ঔষধ আরো 2 বছর শুল্ক মুক্ত থাকবে। জেনেরিক ওষুধ উৎপাদন কার্যক্রম পুনরায় আমেরিকায় ফিরিয়ে আনার লক্ষ্যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন এই পদক্ষেপ নিচ্ছেন বলে জানিয়েছেন। আর যেসব কোম্পানি নির্ধারিত সময়ের মধ্যে কারখানা ও প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন না করার সিদ্ধান্ত নেবে, তাদের উপর জরিমানা আরোপ করা হবে। 21শে জুলাই নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেন। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যদিও যে এই শুল্ক কার্যকর করা হয় তবে ভোক্তাদের অর্থাৎ কনজিউমারদের সম্ভবত জেনেরিক ওষুধের জন্য আরো বেশি মূল্য দিতে হবে। বর্তমানে যে মূল্য তারা দিচ্ছেন তার চাইতেও বেশি। যদিও বেশিরভাগ ওষুধই ইন্স্যুরেন্স কোম্পানি পক্ষ থেকে পরিশোধ করা হয়, বেশিরভাগ ওষুধের মূল্য যাদের ইন্স্যুরেন্স রয়েছে। উল্লেখযোগ্য হচ্ছে যে যুক্তরাষ্ট্রে প্রেসক্রিপশনের মাধ্যমে বিক্রি হওয়া ওষুধের 90%ই কিন্তু জেনেরিক ওষুধ। হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি এবং হেলথ ইন্স্যুরেন্স সুবিধা প্রদানকারী নিয়োগকর্তাদেরও সম্ভবত বাড়তি ব্যয়ের এই বোঝা বহন করতে হবে, যে ব্যয় সাধারণত ইন্স্যুরেন্সের প্রিমিয়াম, কো পেমেন্ট এবং ডিডাক্টিবল বৃদ্ধির মাধ্যমে শেষ পর্যন্ত আবারও কনজিউমারদের উপরই বর্তানো হবে। নিউ ইয়র্ক সিটির বাড়ির মালিকরা এবার মামলা দায়ের করেছেন, আইনি পথে অগ্রসর হয়েছেন। সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটি মেয়র মামদানির ভাড়া স্থগিতের সিদ্ধান্ত আটকিয়ে দিতে এনওয়াইসি রেন্ট গাইডলাইন্স এর বোর্ডের বিরুদ্ধে বাড়িওয়ালাদের মামলা দায়ের করার খবর আজকে প্রকাশিত হয়েছে। একদল বাড়ির মালিক সিটির রেন্ট গাইডলাইন্স বোর্ডের বিরুদ্ধে এই মামলা করেছেন। যারা মামলা করেছেন তাদের দাবি হচ্ছে স্বাধীনভাবে কাজ করার কথা থাকলেও বোর্ডটি অর্থাৎ রেন্ট গাইডলাইন্স বোর্ডটি ভাড়া অপরিবর্তিত রাখার অর্থাৎ রেন্ট ফ্রিজের যে সিদ্ধান্ত দিয়েছে বা গ্রহণ করেছে তা ছিল নিছক একটি প্রহসন। স্ট্যাটেন আইল্যান্ড স্টেট কোর্টে দায়ের করা এই মামলায় ভাড়া অপরিবর্তিত রাখার সিদ্ধান্তটি স্থগিত করার এবং বোর্ডকে বিষয়টি পুনর্বিবেচনা করে ভাড়া বাড়ানোর পক্ষে ভোট দিতে বাধ্য করার আবেদন জানানো হয়েছে এই আদালতের মামলায়। গত মাসে 9 সদস্যের এই প্যানেলটি 1 বছর এবং সিটির ইতিহাসে প্রথমবারের মতো 2 বছর মেয়াদী
ভাড়ার ক্ষেত্রে ভাড়া অপরিবর্তিত রাখার পক্ষে ভোট দিয়েছে। এটি মেয়র মামদানির জন্য একটি বড় বিজয় ছিল যদিও, কারণ মেয়র নির্বাচনের প্রচারণার সময় তিনি ভাড়া অপরিবর্তিত রাখার প্রতিশ্রুতিও দিয়েছিলেন ভোটারদের। তবে নির্বাচিত হওয়ার পর মামলার হুমকির মুখে তিনি ভাড়া অপরিবর্তিত রাখার দাবি বা প্রচারণার বিষয়ে কিছুটা নীরব হয়ে পড়েন যদিও। তবে দায়ের করা মামলায় অভিযোগে আরো বলা হয়েছে যে দায়িত্ব গ্রহণের পর নিউ ইয়র্ক সিটি মেয়র মামদানি তার অনুগত ব্যক্তিদের দিয়ে বোর্ডটি সাজানোর সর্বাত্মক চেষ্টা চালান এবং বোর্ডের শুনানিতে ভাড়াটিয়াদের পক্ষের লোকজনকে জড়ো করতে সিটির তহবিলের লক্ষ লক্ষ ডলার ব্যয় করেছেন। অভিযোগে আরো বলা হয়েছে, আদালতে দায়ের করা অভিযোগে, যে মেয়র মামদানির নির্দেশ পালনের লক্ষ্যে বোর্ডটি তার আইনি ও বিধিবদ্ধ দায়িত্বকে প্রহসনে পরিণত করেছে। এই অযৌক্তিক সিদ্ধান্তটিকে যৌক্তিক প্রমাণের চেষ্টায় তারা নিজেদের তথ্যের উপর নানাভাবে কারচুপি ও জালিয়াতির আশ্রয় নিয়েছে। 7 জন বাড়ির মালিকের দায়ের করা এই মামলার আরজিবিতে বাড়ির মালিকদের রেন্ট গাইডলাইন্স বোর্ডে বাড়ির মালিকদের প্রাক্তন প্রতিনিধি ক্রিস্টিনা স্মিথের পদত্যাগের বিষয়টি উল্লেখ করা হয়েছে। তিনি জুনের ভোটাভুটি ঠিক কয়েক ঘন্টা আগে বোর্ড থেকে পদত্যাগ করে সরে দাঁড়িয়েছিলেন। স্মিথকে নিয়োগ দিয়েছিলেন প্রাক্তন মেয়র এরিক অ্যাডামস, যিনি তার মেয়াদের শেষ লগ্নে মামদানির বিপক্ষে অবস্থান নেওয়ার লক্ষ্যে ভাড়া নিয়ন্ত্রণ বোর্ডে নিজের পছন্দের লোকদের বসানোর চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিলেন সাবেক মেয়র এরিক অ্যাডামস। মামলার নথিতে আরো বলা হয়েছে যে পূর্ব নির্ধারিত ফলাফলের কোনো প্রহসনমূলক প্রক্রিয়ার অংশ না নিয়ে বরং প্রতিবাদ স্বরূপ একজন কর্মরত বোর্ড সদস্যের পদত্যাগ করা এবং বোর্ডের ভেতরের একজন ব্যক্তি হিসাবে অত্যন্ত জোরালো ভাষায় সমালোচনা করা বিষয়টি যেমন অসাধারণ তেমনি নজিরবিহীন। প্রাক্তন মেয়র অ্যাডামস প্রশাসনের কর্মকর্তা র্যান্ডি মাস্ট্রোর প্রতিনিধিত্বে বাদীপক্ষ ভাড়া নিয়ন্ত্রণ বোর্ড এবং সিটি হলের মধ্যে হওয়া সমস্ত যোগাযোগের নথিপত্র চেয়েও আবেদন জানিয়েছে। এর মধ্যে রয়েছে মেয়রের অফিস টু প্রোটেক্ট টেন্যান্টস, ভাড়াটে সুরক্ষা বিষয়ক কার্যালয় এবং মেয়রের নতুন অফিস অফ মাস এনগেজমেন্টের সাথে হওয়া যোগাযোগ, যে দপ্তরটি বিভিন্ন এলাকায় প্রচার চালিয়ে নিয়োগবাসীদের রেন্ট গাইডলাইন্স বোর্ডের শুনানিতে সাক্ষ্য দিতে উৎসাহিত করেছিল। মেয়র মামদানি গত ফেব্রুয়ারি মাসে 9 সদস্যের এই প্যানেলে 6 জন সদস্যকে মনোনীত করেছিলেন সংখ্যাগরিষ্ঠ অংশ, এবং সেই সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তই এই ভাড়া স্থগিত করা অর্থাৎ ফ্রিজ করা হয়েছিল। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি গতকাল মঙ্গলবার গভীর রাতে স্বীকার করেছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করার কোনো ক্ষমতা নিউ ইয়র্ক সিটি প্রশাসনের নেই। গত বছর মেয়র নির্বাচনের প্রচারণার সময় জোহরান মামদানি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যদি নিউ ইয়র্ক সিটিতে আসেন তাহলে তার প্রশাসন আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা কাজ করবে। যদিও যুক্তরাষ্ট্র কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়। ওই পরোয়ানায় গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধে যুদ্ধাপরাধ করার অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে অভিযুক্ত করা হয়েছিল। যদিও সাম্প্রতিক দিনগুলোতে মামদানি তার অবস্থান থেকে সরে আসেননি, তবে তিনি বলেছিলেন চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে আসলে নেতানিয়াহু নিউ ইয়র্ক সিটি প্রশাসন প্রযোজ্য সব স্থানীয় আইন অনুসরণ করবে। সব স্থানীয় আইনের কথা তিনি বলেছেন। তবে 21শে জুলাই মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা এক ভিডিওতে মামদানি উল্লেখ করেছেন সিটি প্রশাসন অর্থাৎ তার নেতৃত্বাধীন নিউ ইয়র্ক সিটি প্রশাসন সিদ্ধান্তে পৌঁছেছে যে তারা ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওই গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার উদ্যোগ আইনত নিতে পারবে না। মেয়র মামদানি বলেছেন এই প্রসঙ্গে যে বেনিয়ামিন নেতানিয়াহু এখানে এলে নিউ ইয়র্ক সিটি আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পারে কিনা তা নির্ধারণের জন্য তার প্রশাসন প্রযোজ্য আইনের অধীনে থাকা সব ধরনের আইনি পথ পর্যালোচনা করেছেন কয়েকদিন ধরে। মেয়র আরো বলেছেন এটা পরিষ্কার যে এই পরোয়ানা কার্যকর করার জন্য নিউ ইয়র্ক সিটি প্রশাসনের স্বাধীন কোনো আইনি ক্ষমতাও নেই। মামদানি এ সময় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার অর্থাৎ ফেডারেল সরকার অর্থাৎ ট্রাম্প প্রশাসনের প্রতি নেতানিয়াহুকে গ্রেফতারের আবেদন জানিয়েছেন। যদিও তিনি নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী এবং ফিলিস্তিন জনগণের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যার মূল পরিকল্পনাকারী বলেও অভিহিত করেছেন। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যালন এই ভিডিও তীব্র নিন্দা জানিয়েছেন এবং তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে জোহরান মামদানি যথেষ্ট হয়েছে, রক্ত নিয়ে মিথ্যা অপবাদ দেওয়া বন্ধ করুন।
সেই রাষ্ট্রদূত, ইসরায়েলি রাষ্ট্রদূত আরো লিখেছেন, আপনাকে নিউ ইয়র্কবাসীর সেবা করার জন্য নির্বাচিত করা হয়েছে, হামাসের প্রচারণার জন্য নয়। প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার অবশ্য তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালেও লিখেছিলেন যে যুক্তরাষ্ট্রের মাটিতে থাকা অবস্থায় নেতানিয়াহুকে কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই গ্রেপ্তার করা হবে না, এটা প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন গত সোমবার। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিবিএস নিউজ নেতানিয়াহুর কার্যালয় এবং হোয়াইট হাউসের সাথে এ বিষয়ে মন্তব্য করতে যোগাযোগও করেছে, যদিও তারা কোনো উত্তর পায়নি। আন্তর্জাতিক অপরাধ একটি প্রতিষ্ঠানের বৈশ্বিক চুক্তির সদস্য নয় যুক্তরাষ্ট্র, সেটি একটু আগে আপনাদের বলেছি, এবং যে যুক্তরাষ্ট্র এই আদালতের কর্তৃত্ব স্বীকার করে না। 2024 সালে মে মাসে আন্তর্জাতিক অপরাধ আদালতের একজন কৌশলী নেতানিয়াহু, সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী গ্যালেন্ট এবং হামাসের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন, এবং এই আবেদন করা হয়েছিল হামাসের 2023 সালে অক্টোবর ইসরায়েলে হামলা চালানো এবং এরপর গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর পাল্টা অভিযোগের বিষয় তদন্ত করার পর। তবে যেই বিষয়টি সবচেয়ে আলোচনায় চলে এসেছে সেটি হচ্ছে যে কেন মেয়র মামদানি নিউ ইয়র্ক সিটির আইনগুলো পর্যালোচনা না করেই তার নির্বাচনী প্রচারণায় বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেফতার করার এরকম একটি চমকপ্রদ স্লোগান কিংবা ঘোষণা দিয়েছিলেন, সেটা নিয়ে এখন বেশি সমালোচনা হচ্ছেন। মেয়রের দায়িত্ব পালন করার আগে তিনি নিউ ইয়র্ক সিটি প্রশাসনের আইনি বিষয়গুলো যাচাই করে সেই মন্তব্য দিলে আজকে মেয়রকে এই পরিণতি ভোগ করতে হতো না, এমনই তার সমালোচকরা এই ধরনের মন্তব্য করতে শুরু করেছেন। অনেকে কেউ কেউ তার পদত্যাগও দাবি করেছেন, তার মধ্যে সাবেক কংগ্রেস সদস্য পিটার কিংও রয়েছেন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে কফি প্রেমীদের জন্য একটি সুখবর দিয়ে আজকে শেষ করি। আর সেটি হচ্ছে যে বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে অধিকাংশ প্রাপ্তবয়স্কদের জন্য দিনে 5 কাপ পর্যন্ত কফি পান করা নিরাপদ বলে মনে করা হচ্ছে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের নতুন এক বিবৃতিতে বলা হয়েছে যে অধিকাংশ সুস্থ প্রাপ্তবয়স্কের জন্য প্রতিদিন 300 মিলিগ্রাম অর্থাৎ 5 কাপ কফি যত পর্যন্ত ক্যাফেইন গ্রহণ নিরাপদ স্বাস্থ্যের জন্য। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ। কফি ব্যবসায়ী যারা, তাদের লবিস্টটা কত স্ট্রং, এইটার বিহাইন্ডে আমি আরেকদিন বলছিলাম, এটা দেখতে হবে যে এই যে জনমত যে গঠন এবং জনমত জরিপ, আজকে থেকে হয়তো 4 বছর পরে দেখবেন যে কফি মারাত্মক খারাপ, এইটা যারা ইতিমধ্যে গেছে এদের এই ক্ষতি হয়েছে আপনার। এটা তবে এই কথাগুলি সাধারণত স্টাডির উপর ভিত্তি করে বলা হয়, ক্লিনিক্যাল স্টাডি যেটাকে বলা হয় সেটার উপর, এবং ডাক্তাররাও কিছু কিছু ক্ষেত্রে কফি খাওয়ার পরামর্শ দেয়। সীমিত জিনিস ঠিক আছে, 1 কাপ 2 কাপ ঠিক আছে, বাট এই যে 5 কাপ আপনি খাবেন, আপনি খেয়ে রাতে ঘুমানো আসলে টাফ হবে। এটা আমি যতদূর মনে করি। দিনে 5 কাপ বলেছি, ঘুমের আগে 5 কাপ না, দিনে 5 কাপ। হ্যাঁ, দিনে 5 কাপ আপনি খান, খেয়ে দেখেন রাত্রে ঘুমটা কত সুন্দর হয় আপনার। যাই হোক, ডাক্তাররা আমরা তো স্পেশালিস্ট না, আমরা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কথাটা বললাম। একটু অপেক্ষা করুন, আপনার সাথে আমি কথা বলবো। আমাদের মুর্তজা ভাই বাইরে থেকে জয়েন করেছেন, একটু আলাপ করে নিই। মুর্তজা ভাই, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। জনাব গোলাম মুর্তজা বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার আমাদের সাথে যুক্ত হয়েছেন ওয়াশিংটন থেকে। মুর্তজা ভাই, আপনাকে অভিনন্দন, শুভেচ্ছা। আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশি আমেরিকানরা প্রবাসী কার্ডের সুবিধা পাবে কি না, এই বিষয়ে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি একটি প্রোগ্রামে ওয়াশিংটনের ফিরছি রাস্তায়, তো এই কারণে হয়তো আলোর সমস্যা হচ্ছে, তারপরেও কথা বলার চেষ্টা করি। প্রবাসী কার্ড যুক্তরাষ্ট্র প্রবাসীরা অবশ্যই পাবেন। প্রবাসী কার্ড এটা প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে আগামী মাসে, অর্থাৎ আগস্ট মাসের এটা উদ্বোধন করা হবে। উদ্বোধনটি ঢাকায় হবে এবং প্রথম অবস্থাতে 50,000 কার্ড বিতরণ করা হবে এবং এটা পর্যায়ক্রমে বাড়বে। এখানে যে কথাটা বলা দরকার যে বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের যে সরকার, এই সরকার একটি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল। এই নির্বাচনী প্রতিশ্রুতি এবং সরকারের এই বিষয়টি তাৎপর্যপূর্ণ এই কারণে যে সাধারণত নির্বাচনী প্রতিশ্রুতি একটা দেয়া হয়, কিন্তু সেটার বাস্তবতা, সেটা বাস্তবায়ন করা যাবে কিনা সেটা অনেক ক্ষেত্রেই অনেক কিছুতে বিবেচনায় নেওয়া হয় না, কিন্তু একটা প্রতিশ্রুতি দিয়ে দেওয়া হয়। কিন্তু বর্তমান যে সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের যে সরকার, বিএনপির যে সরকার, সেই সরকার নির্বাচনী প্রতিশ্রুতিতে যে সমস্ত বিষয় উল্লেখ করেছিল যে তারা করবে, তার মধ্যে একটি ছিল ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড। সরকার একেবারে দায়িত্ব নেয়ার প্রথম পর্যায় থেকে অল্প কয়েকদিনের মধ্যেই এই কার্ড বিতরণের কার্যক্রমটি
শুরু করেছে। অর্থাৎ সে নির্বাচনী প্রতিশ্রুতিতে যা বলেছিল শুধুমাত্র বলার জন্য বলেনি, শুধুমাত্র ভোট পাওয়ার জন্য বলেনি, সে মিন করে বলেছিল। প্রবাসী কার্ডের ব্যাপারটিও তাই। প্রবাসী কার্ডের ব্যাপারটি পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্র প্রবাসীরাও পাবেন এবং সেটা সেই সময়ে বাংলাদেশের যে দূতাবাস আছে, বাংলাদেশের যে বাংলাদেশ কনসুলেট গুলো আছে, এগুলোর সবাইকে সেই সময় কাজে লাগানো হবে। যেভাবে পাসপোর্টের কাজ করা হয়, যেভাবে এনআইডির কাজ করা হয়, এই প্রবাসী কার্ডের ক্ষেত্রেও প্রবাসীরা এর আওতায় আসবেন। সো এটা এইখান থেকে যারা কিভাবে এখানে যারা থাকেন তারা পাবেন কিভাবে? এনি গাইডলাইন অর নো গাইডলাইন ইয়ার? এখনো এটা একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে, পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে। এটা শুরু হবে ঢাকার থেকে। এটা যতক্ষণ পর্যন্ত না আরেকটু ম্যাচিউর হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য এই মুহূর্তে কথাটা বলা মুশকিল। কিন্তু যখনই এটা পরীক্ষামূলকভাবে চালু হয়ে যাবে, ঢাকার থেকেই বিতরণ করা হবে। হয়তো প্রবাসী যারা আছেন, তারা ঢাকায় যারা থাকবেন, তারা প্রাথমিক অবস্থাতে পাবেন। আর এর সঙ্গে দূতাবাসগুলোকে সম্পৃক্ত করা হবে, কনসুলেট গুলোকে সম্পৃক্ত করা হবে। সেই সময় একটা গাইডলাইন দেওয়া হবে। এনআইডি করার জন্য যে প্রমাণপত্রটা লাগে, এই ক্ষেত্রে কিছু একটা প্রমাণপত্র লাগবে, বৈধ যে প্রমাণপত্র আপনাদের আছে সেটা লাগবে। আর আরেকটা কথা বলে রাখা দরকার যে এই প্রবাসী কার্ডটাতে যে সমস্ত সুবিধা দেয়া হবে, আমরা যদি একটু নির্মোহভাবে পর্যালোচনা করি তাহলে আমরা দেখব যে আমাদের যে সমস্ত কর্মী ভাইরা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আছেন, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, দুবাই ইত্যাদি দেশগুলোতে আছেন, মালয়েশিয়াতে আছেন, তাদের জন্য আসলে এটা খুব বড় রকমের একটা উপকারে আসবে। যে লাউঞ্জ ব্যবহার ক্ষেত্রে সুবিধা, বিমান টিকেটের ক্ষেত্রে সুবিধা, ইত্যাদি 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 সুবিধাগুলো তারা পাবেন। আর এই সুবিধাগুলোর কার্ড ছাড়াই হয়তো যুক্তরাষ্ট্র প্রবাসী অনেকেই এই সুবিধাগুলো ভোগ করেন, যারা করেন না তারাও সেই সুবিধাগুলো পর্যায়ক্রমে পাবেন। অর্থাৎ এই কার্ডের মূল যে বিষয়, আমি আবারও বলি, এই কার্ডের মূল যে বিষয় সেটি হচ্ছে প্রবাসীদেরকে সম্মান এবং শ্রদ্ধা করা এবং প্রবাসীদেরকে এক ধরনের স্বীকৃতি দেয়া যে তুমি বাংলাদেশের বিশেষ নাগরিক। বিশেষ বলতে বোঝাচ্ছি, যেহেতু রেমিটেন্স, তোমার পাঠানো রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতি সবসময় গতিশীল থাকে। যখন কোথাও কোনো অর্থের উৎস থাকে না, যখন বিদেশি কোনো সংস্থা ঋণ দিতে গড়িমসি করে, আমাদের প্রবাসীরা তখনও একেবারে নিঃস্বার্থভাবে অর্থ পাঠিয়ে যায়। ওই সেই সমস্ত প্রবাসীদের শুধু মুখে তারা রেমিটেন্স যোদ্ধা এই কথাটা বলার মধ্যেই বিষয়টি সীমিত থাকছে না, তাদের একটা স্বীকৃতি দেয়া হচ্ছে। এবং এই স্বীকৃতি কার্যক্রমটা শুরু হয়ে গেলে পর্যায়ক্রমে আরো দৃশ্যমান হবে যে তারা আসলে কি সুবিধা পাচ্ছে। সো আপনি যেটা বলেন যে এয়ারপোর্টে তারা লাউঞ্জ ব্যবহার করার সুযোগ পাবে, এটা কি ধরনের ভিআইপি লাউঞ্জ না এমনি স্পেশাল লাউঞ্জ না কি ধরনের লাউঞ্জ? একটি হচ্ছে প্রবাসীদের একটি লাউঞ্জ আছে এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে বিশেষ করে। আর যে সমস্ত ব্যাংকের লাউঞ্জ গুলো আছে, যেমন ধরেন বলাকা লাউঞ্জ, একটি লাউঞ্জ অনেক ব্যাংকের কার্ড হোল্ডাররা ব্যবহার করেন, আপনারাও নিশ্চয়ই আসার সময় ব্যবহার করেন অনেকে। আরো অনেকগুলো লাউঞ্জ আছে। এই সমস্ত লাউঞ্জগুলোর সঙ্গে সরকারের একটা কন্ট্রাক্ট থাকবে, এইরকম এক বা একাধিক লাউঞ্জ কন্ট্রাক্ট করা থাকবে। সেই সমস্ত লাউঞ্জে একটা ডিসি কার্ড যাদের থাকবে তারা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা বিষয় আপনার কাছে বাইরের এই বিষয়ের বাইরে জানতে চাই, সেটা হচ্ছে যে গত কয়েকদিন থেকে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই প্রশ্ন তুলছেন যে ডক্টর জাফর ইকবাল সাহেব উনি অনেকদিন থেকে দেশে নাই এবং ওনার একটি ছবি কয়েকদিন আগে আমরা যুক্তরাষ্ট্রে দেখেছি, উনি ওনার ওয়াইফ এবং ওনার তারেক রহমান সরকার বলেছে আমরা কোনো ধরনের কারো গতিবিধি বা কারো উপর কোনো ধরনের প্রতিশোধের স্পৃহা আমাদের নেই। তো উনি দেশে নাই কেন? উনি অনেকদিন থেকে আমরা দেশে দেখতে পাচ্ছি না ওনাকে, কারণ কি? আপনি শুনতে পেরেছেন? শেষের অংশটুকু না, আমি বলছি যে উনি দেশে নেই কেন অনেকদিন থেকে, মানে আগস্টের পরেই উনি দেশের বাইরে, কিন্তু দেশে ফিরছেন না কেন উনি? প্রথমত কথা, কারো দেশে ফিরতে কোনো বিধিনিষেধ নাই। কারো বলতে ডক্টর জাফর ইকবালের কথা যদি বলেন, কোনো বিধিনিষেধ নাই। কেন তিনি ফিরছেন না, কেন তিনি চলে এসেছেন, সেটা তিনি বলতে পারবেন, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে জাফর ইকবালদের ব্যাপারটা কি আসলে। জাফর ইকবাল তো বাংলাদেশের এক সময় অত্যন্ত সম্মানিত একজন মানুষ, সম্মানিত শিক্ষক। একেবারে কিশোর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত জাফর ইকবালকে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। জাফর ইকবাল
পর পর বাংলাদেশে দুটি ঘটনা ঘটিয়েছেন। সেই দুটি ঘটনা ঘটিয়ে বাংলাদেশের মানুষের শ্রদ্ধার জায়গাটাতে তিনি এক ধরনের ঘৃণা অর্জন করেছেন। প্রথম ঘটনাটি ঘটিয়েছেন 5 আগস্টের আগের কথা যদি বলি, তিনি যে বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন, কাজ করতেন, শিক্ষকতা করতেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত ন্যায্য দাবিতে ভিসির একটা অসৎ ভিসির পদত্যাগের দাবিতে তারা আন্দোলন করছিলেন। আরো কিছু দাবি ছিল। সেই আন্দোলনের একটা পর্যায়ে পুলিশি নির্যাতনে বহু সংখ্যক শিক্ষার্থী আহত হয়, অনেকে গুলিবিদ্ধ হয়। তারপরে তারা অনশনে যোগ দেয়। সেই অনশনের পরিস্থিতিটা যখন অত্যন্ত খারাপ হয়ে যাচ্ছিল, সরকার দাবি মানছিল না, তখন শেখ হাসিনা সরকার একেবারে শেখ হাসিনার পর্যায় থেকে তাকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয় শিক্ষার্থীদের অনশন ভাঙানোর জন্য। যেহেতু জাফর ইকবাল সম্মানিত মানুষ, যেহেতু তিনি ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জাফর ইকবাল এবং তার স্ত্রী ডক্টর ইয়াসমিন হক, তারা গিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান এবং বলেন যে তোমাদের সব দাবি মানা হবে। এই সব দাবি মানা হবে আশ্বাসের ভিত্তিতে শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে আসে, অনশন ভঙ্গ করে। কিন্তু জাফর ইকবাল ওই অনশন ভঙ্গ করে সেখান থেকে চলে আসে। চলে আসার পর ওই শিক্ষার্থীদের সঙ্গে তিনি আর কখনো কোনো যোগাযোগ রাখেননি, তাদের ফোন ধরেননি, তাদের কোনো দাবি মানা হয়নি। কিন্তু জাফর ইকবাল ওই ঘটনার পরে কখনো কোনো সময় একটি কথাও বলেননি। গণমাধ্যম থেকে তার কাছে জানতে চাইলে তখনও তিনি মন্তব্য করেননি। অর্থাৎ তিনি তার নিজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এক ধরনের প্রতারণামূলক আচরণ করেছেন, এতে তার গ্রহণযোগ্যতা নষ্ট হয়েছে। দ্বিতীয়ত কথা, যখন বাংলাদেশে জুলাই গণ আন্দোলন চলে, সেই সময় পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী যখন শিক্ষার্থীদেরকে রাজাকারের নাতিপুতি রাজাকারের সঙ্গে তুলনা করে, তখন যে বাংলাদেশের মানুষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে একটা বিক্ষোভ করে, ক্ষুব্ধ হয় যে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। ডক্টর জাফর ইকবাল এই রাজাকারের এই অংশটুকুকে নিয়ে মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষের সঙ্গে মিলিয়ে তিনি শিক্ষার্থীদের অত্যন্ত অসম্মানজনক ভাবে কথা বলেন যে এদের মুখ কোনোদিন দেখতে চাই না, এদেরকে দেখলে মনে হবে রাজাকার, আমি কোনোদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব না, এই কথা বলেন। তারপরে যেটা হয় যে জুলাইয়ের আন্দোলনে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা হয়। ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল শিশুদের জন্য লেখেন, কিশোরদের জন্য লেখেন, 1400 মানুষের মধ্যে 133 জন শিশু কিশোরকে হত্যা করা হয়। এই 133 জন শিশু কিশোরের জন্য জাফর ইকবাল একটি শব্দ কোনোদিন উচ্চারণ করেন নাই। 1400 মানুষ হত্যাকাণ্ড, হাজার হাজার মানুষ আহত, চোখ হারানো, কারো জন্য তিনি একটি শব্দ উচ্চারণ করেন নাই। তার সরকার, তিনি যে সরকার সমর্থন করতেন, সেই সরকার যে মানবতা বিরোধী অপরাধ করেছে, তিনি একটি শব্দ কথা বলেন নাই। সেই কারণে তিনি বাংলাদেশের মানুষের গ্রহণযোগ্যতা হারিয়েছেন। বাংলাদেশের মানুষ তাকে যে সম্মান এবং শ্রদ্ধা করত, সেটা তিনি হারিয়েছেন। যেহেতু তিনি অপরাধমূলক কর্মকাণ্ডকে সমর্থন করেছেন, সেই কারণে তার ভেতরে একটা ভয় তৈরি হয়েছে যে বাংলাদেশের মানুষ হয়তো তার উপরে ক্ষুব্ধ, বাংলাদেশের মানুষ তাকে সামনে অপমান অসম্মান করতে পারে। তিনি যে বাংলাদেশ ছেড়ে চলে এসেছেন, এই সমস্ত কারণে তিনি হয়তো চলে এসেছেন। এছাড়া বাংলাদেশের মানুষ তাকে তাড়িয়ে দেয়নি, বাংলাদেশের সরকার তাকে তাড়িয়ে দেয়নি। তিনি এখন বিদেশে এসেছেন, তিনি এখন জ্যোৎস্না উৎসব করছেন। মানবতা বিরোধী অপরাধ যে শিক্ষকের বিবেককে জাগ্রত করে না, তার পক্ষে এই নিউ ইয়র্কে এসে জ্যোৎস্না উৎসবে শরিক হওয়াটা অসম্ভব কিছু নয়। আমি একটি কথা বলি, সেই কথা বলে এই জায়গাটা শেষ করি। যে শিক্ষক, যে মানুষ নিজে অন্ধকারে নিমজ্জিত হয়, সেই মানুষকে, সেই শিক্ষককে পূর্ণিমা বা জ্যোৎস্না তাকে আলোকিত করতে পারে না। জাফর ইকবাল এখন একজন অন্ধকার মানুষ, তিনি জ্যোৎস্না উৎসবে বা পূর্ণিমা উৎসবে কোথাওই আলোকিত হবেন না। তিনি বাংলাদেশের মানুষের শ্রদ্ধা পেয়েছিলেন, সেটা তিনি নষ্ট করেছেন। বাংলাদেশের মানুষ এখন তাকে শ্রদ্ধা করে না। বলতে খারাপ শোনালেও, আমি শব্দটি উচ্চারণ না করতে চাইলেও এটা বলতে বাধ্য যে বাংলাদেশের মানুষ এখন তাকে ঘৃণা করে। তিনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, কিন্তু মানুষের অধিকারের কথা বলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে মানুষের অধিকার, বেঁচে থাকার অধিকার, ভোটের অধিকার, মত প্রকাশের অধিকার। কিন্তু জাফর ইকবাল যে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে, সেই চেতনা হচ্ছে রাতে ভোটের চেতনা, ভোটার ছাড়া নির্বাচনের চেতনা, জোর করে ক্ষমতায় থাকার চেতনা,
এই চেতনাকে বাংলাদেশের মানুষ পছন্দ করে না। বাংলাদেশ মুক্তিযুদ্ধ আজ ছিল, মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানুষ হৃদয়ে ধারণ করে, একই সঙ্গে বাংলাদেশের মানুষ 24-কেও ধারণ করে, 90-কেও ধারণ করে, সবকিছু মিলিয়েই বাংলাদেশ। বাংলাদেশ শুধুমাত্র মুক্তিযুদ্ধ বিক্রি করে ক্ষমতায় থাকা এবং বাংলাদেশের মানুষকে শোষণ করা, লুটপাট করাটাকেই বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে বিশ্বাস করে না, যে কারণে বাংলাদেশের মানুষ জাফর ইকবালদের মতো মানুষকে রিজেক্ট করে দিয়েছে। থ্যাংক ইউ। সো উনি দেশে যেতে তো কোনো ধরনের অসুবিধা তো নাই, উনি তো দেশে যেতে পারবেন, রাইট? নিশ্চয়ই দেশে যেতে পারে। থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ। নাজমুল ভাই, এনি কোয়েশ্চেন? নাজমুল হাসান ভাই, এনি কোনো আপনার কোনো প্রশ্ন আছে আর এই বিষয়ে? থ্যাংক ইউ গুলাম মর্তুজা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ। নাজমুল ভাই, আপনি যেটা বলছিলেন যে মামদানি সাহেবের যে বিরুদ্ধে যে মামলা করেছে বাড়িওয়ালারা, রাইট, এটা কি এখন যে উনি যে বাড়ি ভাড়া ফ্রিজ করেছিলেন, এটা কি তাহলে স্থগিত হয়ে গেল? এটা ডিপেন্ড করে কোর্টের অ্যাকশনের উপরে। মামলা হয়েছে, এখন কোর্ট যদি ইনজাকশন দেয়, ইনজাকশন দিবে, মামলা চলবে, এটা তো মামলা ডিসাইড করবে। এটা তো এখন মামলায় উঠলো জিনিসটা, মানে এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয় নাই তাহলে? না, মামলা দায়ের করার নিউজটা দিলাম তো। আচ্ছা, সো মামলা দায়ের করা হয়েছে এইটার বিরুদ্ধে, যে রেন্ট ফ্রিজিং, এটার বিরুদ্ধেই তো মামলা ইয়েস ইয়েস ইয়েস। ওকে, সো এবং এখানে বলা হয়েছে যে যেটা মামলায় গুরুতর অভিযোগ সেটা হচ্ছে যে মেয়রের দায়িত্ব গ্রহণ করার পর 6 জন সদস্যকে মেয়র ছড়িয়ে দিয়েছেন, তার পছন্দ মতো লোকদেরকে সেখানে বসিয়ে র্যান্ড গাইডলাইন্স বোর্ডকে ইউজ করে তিনি এটা ফ্রিজ করেছেন। এইটাই। অলরাইট, থ্যাংক ইউ। এটা একটু কনফিউশন ছিল। একটু মিজান ভাই আপনার কাছে যাই। মিজান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ, আপনি অনেকদিন পরে আমাদের সাথে জয়েন করলেন। একটি জরুরি বিষয়ে একটু আলোচনা করি আপনার সাথে, এবং আপনি হয়তো ভালো জানেন এটা, যে বয়স্ক বাবা মা আমাদের অনেকের ঘরে আছেন, এবং বয়স্ক বাবা মা ছাড়া আত্মীয় স্বজন অনেকের ঘরে থাকেন, তা বা প্রবীণ যারা আছেন, তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী পরিচর্যা বা আপনার তাদের যে তাদের কেয়ার করার যে টেক কেয়ার করার যে বিভিন্ন ধরনের আপনি জানেন যে সুবিধা আছে, গভর্নমেন্ট সুবিধা, হেলথ কেয়ার বলেন বা অন্যান্য বিভিন্ন ধরনের কেয়ারিং প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামগুলো কি আছে এবং কি সুবিধা নিতে পারে বয়স্ক যারা আছে তাদের আত্মীয় স্বজন বা তাদের ছেলে মেয়েরা? আচ্ছা, অনেক ধন্যবাদ। তো আমরা লং টার্ম কেয়ার, ইংরেজিতে যেটা খুব কমন টার্ম, লং টার্ম কেয়ার, আর একটা ব্যবহার করা হয় এল্ডার কেয়ার। আপনি কি আপনার ফোনকে হরাইজন্টাল করতে পারবেন? হ্যাঁ, কিভাবে করতে? আচ্ছা, জি, Okay. থ্যাংক ইউ। নাও ইজ ওকে, ইয়া, জি। ওকে, সরি। সো আমাদের লং টার্ম কেয়ার, বাংলা আমরা বলে দীর্ঘমেয়াদী সেবা। এটা একটা হলো লিগ্যাল পার্টের এল্ডার কেয়ার, আর একটা হলো লং টার্ম কেয়ার। আচ্ছা, লং টার্ম কেয়ারটা বেসিকলি আপনি চাইবেন আপনার বয়স হয়ে গেলে আমাদের যে দৈনন্দিন জীবনযাপনের প্রয়োজনীয় কাজগুলো আমরা করি, ইংরেজিতে বলা হয় অ্যাক্টিভিটিজ অফ ডেইলি লিভিং, এর মধ্যে 6টা জিনিস পড়ে। আমি প্রথমে ইংরেজিতে বলি, তারপর বাংলা বলছি। বাথিং, ড্রেসিং, ইউজিং টয়লেট, transferring from chair to bed, bed to chair, and caring for incontinence or eating. বাংলা যদি বলি, গোসল করা, পোশাক পরা, টয়লেট ব্যবহার করা, বিছানা থেকে চেয়ার থেকে ওঠানামা করা, বিছানা থেকে নামা বা উঠা, মলমূত্র নিয়ন্ত্রণ করা বা ইনকনসিস্টেন্সি, যেমন আমাদের বয়স্ক হলে এই ধরনের কিছু থাকে যে আমাদের কন্ট্রোল থাকে না, কখন এটা হয়। আচ্ছা, আরেকটা হলো খাবার দাবার, নিজে থেকে খেতে পারে না। এটা যদি ঘটে তাহলে যে কোনো 2টা কন্ডিশন যদি দেখা দেয় আমাদের কারোর মধ্যে, যে কোনো বয়সেই, সেটাকে বলা হয় লং টার্ম কেয়ার এলিজিবল পারসন। ইন দ্যাট কেস ওরা কি হয়, ওদের অন্য কাউ সহযোগিতা লাগে। যেমন ছোট বাচ্চারা, শিশুরা জন্মের পরে মায়ের উপর ডিপেন্ডেন্ট থাকে প্রাইমারিলি সবকিছুর ব্যাপারে। এখন একজন বয়স্ক মানুষ বাচ্চা হইতে পারে না। বয়স্ক মানুষ শারীরিকভাবে তাকে অন্য কেউ কেয়ার করার ব্যাপারে বাচ্চাদের মধ্যে করতে পারে না। তো দ্যাটস এ বিগ ইনভলভমেন্ট। তো সাধারণত আমেরিকাতে যেটা হয়, মানুষ চেষ্টা করে লং টার্ম কেয়ারে যখন সেবার দরকার হইতে পারে, এরকম সিচুয়েশন কারো হয়, বাবা মা অথবা ভাই বোন অথবা আমাদের অন্য কোনো আত্মীয় স্বজন, না, এটা বার্ধক্যের জন্য কি সাধারণত ঘটে। বয়স 80, 82, 85 ওই পর্যায়ে গেলে সাধারণত আমেরিকাতে দেখা যায় অনেকেই লং টার্ম কেয়ার নিডের পর্যায়ে পড়ে যায়, মিনিং দে আর লুজিং সার্টেন অ্যাবিলিটি অফ দ্য ডেইলি লিভিং অ্যাক্টিভিটিস। আচ্ছা, তাছাড়াও কোনো একটা দুর্ঘটনা অথবা অসুস্থতা, সিরিয়াস, যেমন স্ট্রোক, হার্ট অ্যাটাক, এরকম কন্ডিশন অনেকে ওই পর্যায়ে ফেলতে পারে। কিন্তু আমেরিকাতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, চ্যালেঞ্জ হচ্ছে, সাধারণত মানুষ বেঁচে থাকে বেশি দিন,
কিন্তু অনেকেই নিজেকে টেক কেয়ারের মতো অবস্থা থাকে না, যার ফলে তারা ডিপেন্ডেন্ট হয়ে যায় লং টার্ম কেয়ার ইন্স্যুরেন্স অথবা লং টার্ম কেয়ার সার্ভিস প্রোভাইডারদের মাধ্যমে। না, যারা প্ল্যান করবে না তারা নিজের পকেটের টাকা থেকে ওই সেবাগুলো পাওয়ার জন্য প্রয়োজনীয় টাকা জোগাড় দিবে, এইটা তাদের একটা প্রাথমিক হয়তো ধারণা থাকতে পারে। আরেকটা হতে পারে যে কেউ যদি ধরেন এনাফ অ্যাসেট না থাকে বা ইনকাম না থাকে, তারা যদি মেডিকেড 65 এর আগে মেডিকেড কোয়ালিফাই হয়, তারা হয়তো চিন্তা করতে পারে ও ওইখান থেকে বোধহয় আমাকে কভার করবে। ইয়েস, ইট মাইট কভার সার্টেন স্ট্যান্ড বাট ইট ইজ ভেরি রেস্ট্রিকটিভ, এবং আপনাকে নার্সিং হোমে যেতে হবে। কিন্তু যাদের অর্থশালী, যারা ফাইন্যান্সিয়ালি কেপেবল, যারা ধরেন ব্যবসায় ভালো করছে, প্রফেশনে কাজ করছে, তারা অনেকেই চাইবে না তাদের বার্ধক্য জীবনে নার্সিং হোমে গিয়ে থাকতে। ফার্স্ট অপশন, তারা চাইবে যে তাদের যাতে সুযোগ থাকে পছন্দ করার কোথায় তারা থাকতে চায়। তাহলে একটা লং টার্ম কেয়ার ইন্স্যুরেন্স যদি থাকে, তার মানে তাদের টাকার ব্যবস্থাটা ওই প্ল্যান থেকে আসবে বলে তারা ইচ্ছা হলে নিজের বাড়িতে থাকতে পারবে, অথবা নার্স অ্যাসিস্টেড লিভিং ফ্যাসিলিটি থাকতে পারে, অথবা নার্সিং হোমে থাকবে। তাদের যে কোনো পছন্দ, মানে পছন্দের অনেক জায়গা আছে যেখানে থাকতে পারবে। আচ্ছা, এই প্ল্যানটা করার মেইন উদ্দেশ্য আমেরিকাতে ইমিগ্রেন্ট ফ্যামিলি, বিশেষ করে বাঙালি বা আমরা যারা বাস করি, আমরা অনেকেই বাংলাদেশ থেকে যেহেতু আসি, আমরা জানি যে আমরা আমাদের বয়স্ক বাবা মায়ের সেবা শুশ্রূষা করেছি বাংলাদেশে, কিন্তু এই দেশেও আপনি হয়তো নিজের বাবা মা যারা আছে তারা করতেছেন, কিন্তু আপনি খেয়াল করবেন কত কষ্ট হয় আপনাকে ফুল টাইম কাজ করে নিজের সমস্ত কিছু ঠিক করে বাচ্চা কাচ্চা দেখে তারপর মা বাবাকে ওইরকম ভাবে দেখা। ইটস এ ভেরি ভেরি কমিটমেন্ট, হিউজ কমিটমেন্ট, যেটা অনেক সময় সম্ভব হয় না দীর্ঘমেয়াদী। বার টেম্পোরারি হতে পারে, অল্প কয়েকদিনে কেউ অসুস্থ হলো, হসপিটাল গেল, ভালো হয়ে আসলো, আপনি তাকে সহযোগিতা করলেন বিভিন্ন ব্যাপারে, সেটা হতে পারে। কিন্তু একেবারে লাগাতার মাসের পর মাস, বছর পর বছর কারো উপরে করবেন, এটা কিন্তু আমেরিকাতে থেকে আপনার সম্ভব না। একই কারণে আপনি আপনার ছেলে মেয়েদের উপর ডিপেন্ড করবেন না বা করতে চাইবেন না, বিকজ দে উইল হ্যাভ দেয়ার ওন লাইফ, ঠিক না? আমাদের ছেলে মেয়েদের তাদের নিজের জীবন থাকবে, আপনি চাইবেন যে তারা তাদের জীবন নিয়ে কাটায়, কিন্তু তারা হয়তো বাবা মা ভালো আছে, ঠিক আছে, এটা দেখতে চায়। তো লং টার্ম কেয়ারের ব্যাপারে আমাদের কমিউনিটিতে অনেকেই এল্ডার কেয়ার, লং টার্ম কেয়ার, স্টেট প্ল্যানিং, উইল ট্রাস্ট, এইসব ব্যাপারে অনীহা প্রকাশ করেন অনেকটা, এবং ওইটার কারণে উনারা শেষ মুহূর্তে যখন এই ব্যাপারে যান তখন ইটস টু লেট। তো একটা সাজেশন হলো যে আপনি যে বয়সে হন না কেন, যদি আপনি ফ্যামিলি পার্সন হন, ম্যারিড কাপল, ছেলে মেয়ে আছে, এবং আপনাদের ফিক্সড ইনকাম আছে, আপনারা একটা প্রফেশনাল কাজ করছেন অথবা ব্যবসা আছে যেখানে আপনারা ভালো আয় করছেন, এই পর্যায়ে আপনাদের এই ধরনের প্ল্যানে দেখা উচিত কিভাবে আমরা এটা করতে পারি। এইটা আমার সাজেশন। আচ্ছা, আর যারা এই ধরনের অর্থনৈতিকভাবে স্বাচ্ছন্দ্য না, তারা অনেক সময় হয়তো মনে করতে পারেন যে আমরা মেডিকেটে যাব, যদি আপনি 65 এই বয়সের কম থাকেন। আর 60 এর উপরে যারা, তারা মেডিকেয়ার। কিন্তু মেডিকেট আর মেডিকেয়ার ওয়াজ নট ডিজাইন, মেডিকেট কিছুটা করে যদি আপনি নার্সিং হোমে যান, কিন্তু মেডিকেয়ার ইজ নট ডিজাইন ফর লং টার্ম কেয়ার। দোজ আর মেডিকেশন, হেলথ রিলেটেড ইস্যু, রাইট? তো অনেকেরই অনেক ধারণা আছে, ভুল ধারণা, যে আমার যদি মেডিকেট থাকে আমার হয়তো আর লং টার্ম কেয়ার এটা কভার করবে না। তা করবে না, ওটা করবে আপনার হেলথ কেয়ার, নট লং টার্ম কেয়ার। সো লং টার্ম কেয়ার আমরা মনে রাখতে হবে, আমাদের শারীরিক অক্ষমতা যদি দেখা দেয়, 6টা ডেইলি, আমরা যারা আজকে এই কলের মধ্যে আসছি কথা বলছি, তাহির ভাই আপনি সহ, আমরা আজকে সকালে যখন ঘুম থেকে উঠলাম, উই ডিড এভরিথিং আওয়ারসেলফ, ঠিক না? আমরা ঘুম থেকে উঠে বিছানা থেকে নেমে গোসল করে কাপড় চোপড় পরলাম, নিজে সব করছে। আপনি নাস্তা খেলেন, গাড়ি চালিয়ে বা বাসে যেভাবে আপনি যাতায়াত করেন সব করছেন, আপনার কোনো হেল্প লাগে নাই। কিন্তু ওই 6টা কাজের কোনো 1-2টা যদি আপনার না থাকে অ্যাবিলিটি, তাহলে আপনার কারোর উপর ডিপেন্ড করতে হবে। যেমন আপনি মনে থাকেন ওষুধ খাইছেন কি খান নাই, অথবা আপনি খাবার নিজে খেতে পারছেন না, আপনি বিছানা থেকে নামতে পারতেছেন না, উঠতেছেন না, আপনি নিজে শাওয়ার করতে পারতেছেন না, এরকম কোন কন্ডিশন যদি কারো দেখা দেয় বার্ধক্যজনিত কারণে, আগে আমি বলছি, অথবা অ্যাক্সিডেন্টাল অথবা সিকনেস, আপনাকে অন্য কারোর উপর ডিপেন্ড করতে হবে। আপনাকে ওইরকম ডিপেন্ড করা কেউ আসে, এই প্রশ্ন আপনি করতে হবে, ক্যান আই রিলাই অন সামবডি লাইক দ্যাট সিচুয়েশন? ইফ ইউ সে নো, ইট ইজ ইমপ্র্যাকটিক্যাল, তাহলে আপনাকে ওই ব্যাপারে প্ল্যান করতে হবে। প্ল্যান করার উদ্দেশ্য হলো আপনার টাকা নিয়ে চিন্তা করতে হবে না। ইউ ক্যান হায়ার এ নার্স, স্কিল নার্স অর আনস্কিল নার্স বেসড অন ইউর নিড। আপনার প্রয়োজন অনুযায়ী আইদার আপনি যে কোনো হেলথ কেয়ারের যে কোনো আপনি সেবা নিতে পারেন, কিন্তু টাকা থাকতে হবে। ওই প্ল্যানগুলো ওই টাকাগুলো প্রদান করে, বুঝছেন? তো আমরা লং টার্ম কেয়ার ইন্স্যুরেন্স যেগুলো, সেটা অনেক এক্সপেন্সিভ ইন্ডিভিজুয়াল, মানে লং টার্ম কেয়ার ইন্স্যুরেন্স ইটসেলফ, যার ফলে এখন হাইব্রিড প্রোডাক্ট হয়েছে।
যেমন লাইফ ইন্স্যুরেন্স, অ্যানুইটি, রিটায়ারমেন্টে যে টাকা জমা হয় ওগুলির সাথে এটা সংযুক্ত করা যায়। ওকে, অলরাইট। সো ইজ দেয়ার এনি এজ লিমিট? এটার কি কোনো এজ লিমিট আছে? না, কোনো এজ লিমিট নাই। না, তবে সো একজনের বয়স ধরেন তার 50 ইয়ার্স ওল্ড, সে তো আর ওল্ড নয় তো, রাইট? তার রিটায়ারমেন্ট বয়স হয় নাই। তবে এমন আমি এজ লিমিট আছে হইলো সাধারণত স্ট্যাটিস্টিক্যালি, অ্যাজ আই সেড বিফোর, 80 বছরের আগ পর্যন্ত এটা সাধারণত হয় না। 80 বছরের পরে যারা যায় তাদের লং টার্ম কেয়ার দেখা দেয় যদি তারা অন্য কোনো অসুস্থতা না থাকে, কথার কথা। রাইট, মানে বাট একজনের বয়স 65 মনে করেন বা 67, তার এই ধরনের সমস্যা, যেটা বলেন যে দুইটা হেল্প তার দরকার যদি হয়, রাইট? তারা কি এই প্রোগ্রামে এলিজিবল হবে? হ্যাঁ, তারা হবে। লং টার্ম কেয়ারের ব্যাপারে এলিজিবল হবে যে কোনো বয়সে, তবে সাধারণত ইয়াং বয়সে এটা হয় না, আনলেস দেয়ার ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, ফর এক্সাম্পল, না, বুঝতে পারছি, আমি বুঝতে পেরেছি। অথবা কোনো সিভিয়ার হেলথ কন্ডিশন, ফর এক্সাম্পল আমাদের হয়তো কারো স্ট্রোক হয়ে গেল এরকম। কিন্তু যারা 65 পরে তারা তো ওই আপনার মেডিকেয়ার এলিজিবল, কিন্তু অনেকেরই ধারণা মেডিকেয়ার হয়তো আমাকে লং টার্ম কেয়ারের। সো লং টার্ম কেয়ারটা কি? হোয়াট ইজ দ্য লং টার্ম প্রোগ্রাম? লং টার্ম কেয়ারের প্রোগ্রাম হলো ওই যে আমি বললাম ওই 6টা কার্যকারিতার যে কোনো 2টার অবর্তমানে একজন মানুষ স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতে না, পারবে। আমি বুঝতে পারছি, বাট এটা যদি সে কেউ বাই করতে চায় তাহলে কি হেলথ ইন্স্যুরেন্স না কি করতে হবে? এটা লং টার্ম কেয়ার ইন্স্যুরেন্স, নেম ইজ লং টার্ম ওকে, কেয়ার। না, এটার নামই লং টার্ম কেয়ার ইন্স্যুরেন্স। ইয়েস, এটার নামই লং, এটা আলাদা। যেমন আপনি এটা যদি কেউ কিনতে চায় বা এটাতে এনরোল করতে চায়, কি করতে হবে? তার স্বাস্থ্য ভালো থাকতে হবে, নাম্বার 1। he or she has to be good health, not already in a care situation. ওকে, ফর এক্সাম্পল, আপনি অলরেডি অসুস্থ, আপনি এটা নিতে পারবেন না, রাইট? মানে আপনার অলরেডি কন্ডিশন ক্রিয়েট হয়েছে। তার মানে আমি এনকারেজ করব সব সুস্থ মানুষগুলো যারা মনে করে আমি সুস্থ, তারাই এগুলো প্ল্যানগুলো দেখা উচিত তাদের অ্যাডভাইজারের সাথে কথা বলে, যে হাউ আই ক্যান অ্যাড্রেস দিস ইস্যু। সো এটার জন্য যে কোনো বয়সে, মানে অসুস্থ হওয়ার আগে যে কোনো বয়সে কেউ এটা এনরোল করতে পারবে এই প্রোগ্রামে। Yes, এন্ড দেন এনি আইডিয়া হাউ মাচ মানি দে হ্যাভ টু, প্রিমিয়াম কত হতে পারে? এখন আগে একটা ছিল, আমি জানি না আপনি জানেন কিনা কতটুকু, নয়, যেমন নিউ ইয়র্কে অ্যাসেট প্রোটেকশন বলে একটা লং টার্ম কেয়ার নিড ছিল, ওই লটা এখন চেঞ্জ হয়ে গেছে। ওইটা 4 বছর পর্যন্ত যদি কেউ নিজেকে ফাইন্যান্স করতে পারে, 4 বছর পরে তার কি ধরনের সম্পদ আছে বা না আছে নিউ ইয়র্ক স্টেট প্রশ্ন করবে না, সে অটোমেটিকলি এনরোল হতে পারবে নার্সিং হবে। কিন্তু ওই রুলটা নাই এখন। তার মানে হলো আপনার যদি ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি থাকে, আপনি কোনো নিউ ইয়র্ক স্টেটের নার্সিং হোমের লং টার্ম কেয়ার নিতে পারবেন না unless you declare you don't have nothing, you already exhausted all, but if you try to hide asset, for example, অনেকে মনে করে আমি এটা ঘোষণা করব না বা আমার নামে দেখাবো না, আমি ট্রান্সফার করে দিব, ওরা ওই রকম ঘটনায় যদি কেউ মারা যায় ওই সেবা পাওয়ার পরে, নিউ ইয়র্ক স্টেটের রাইট আছে টু ইনভেস্টিগেট এনিথিং হি ওন or she own, whether it was transferred somewhere else within those 5-year period. সো এখন তো এগুলো নাই, বাট আমি বলছি যে যদি ধরেন কোন প্রাইভেট কোম্পানির কেউ প্রিমিয়াম কিনতে চায়, তাহলে এটা আমি জানি এটা হয়তো বলবেন আপনি, এটা ইনকামের উপর ডিপেন্ড করবে কত তার প্রিমিয়াম হবে, রাইট? হ্যাঁ, বয়সের উপর, অ্যাকচুয়ালি বয়সের উপর, রাইট? সো একটা বলতে পারেন যে মিনিমাম সে আবার 40 ইয়ার্স থেকে 60 ইয়ার্স কত হতে পারে মিনিমাম ম্যাক্সিমাম? হ্যাঁ, মিনিমাম ম্যাক্সিমাম। এখন ওই যে উনি যে যার আমরা উদাহরণ, যে কাপড়ের কথা বলছি, ওই এজ গ্রুপে তাদের ইনকাম এবং লাইফস্টাইল অনুযায়ী তারা বলবে আমরা কোন পর্যায়ে সেবা পেতে চাই। তো আমি উদাহরণ দিই, সাধারণত নিউ ইয়র্কে এখন কাউকে ঘরে এনে নিজে সেবা করার জন্য আপনার দিনে 400 টাকার মতো লাগতে পারে। এখন কেউ যে বলেন আমি 200 টাকা হইলে হবে, অথবা আমি আত্মীয়কে দিয়ে করাবো, আমার বয়োজ্যেষ্ঠ আত্মীয় আছে তারা হয়তো অল্প পয়সা এটা করতে পারে আমার সেবা, তাহলে আপনি কম টাকায় করবেন, ঠিক না? মানে ইউ হ্যাভ দ্য অপশন। বুঝতে পারছি, জি। তো সুতরাং আপনি কি করবেন, আপনি একটা পুল অফ মানি কিনবেন। বুঝছি, সো এটা হলে ডিপেন্ড করবে যে কি প্রোডাক্ট আপনি নেবেন, এই প্রোডাক্টের উপর ডিপেন্ড, বা সার্ভিস কি নেবেন এই সার্ভিসের উপর ডিপেন্ড করবে। আপনি যেটা বললেন সার্ভিস কি নিবে, তার খরচ কি, সেই অনুযায়ী আপনার বাকি আপনার প্রিমিয়াম পড়বে এটার উপর। প্রিমিয়াম পড়বে এবং কত টাকা আপনি চান। আপনি বলেন আমি $1 মিলিয়ন বাকেট চাই, যে প্রিমিয়াম হবে, আপনি যদি বলেন আমি $500,000 হইলে হবে, তাহলে প্রিমিয়াম অর্ধেক হয়ে যাবে। যদি আপনার 200 হইলে হবে, তাহলে প্রিমিয়াম আরো কমে যাবে, রাইট? সো ডিপেন্ডিং সামবডিজ প্রেফারেন্স, তাদের কিভাবে জীবনযাপন করতে চায়, কোথায় থাকতে চায়, সেই অনুযায়ী প্রিমিয়াম। সো এই বিষয়ে যদি কেউ পরামর্শ নিতে চায়, হোয়াট ইজ দ্য নাম্বার দে ক্যান রিচ ইউ? They can reach me 917-796-2979. Again, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ জনাব মিজান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমরা এখন যুক্ত হব জনাব অ্যাটর্নি মোহাম্মদ আজিজ ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি,
আপনার ভিডিও মিউট করা আছে, ভিডিও কি আনমিউট করবেন একটু প্লিজ? হ্যাঁ, জি জি, একটু ওকে। জাস্ট ভিডিওটা আনমিউট করলেই হবে আপনার। হ্যাঁ, দেখতে পাচ্ছি এখন আপনাকে। সো আপনি জানেন যে ট্রাম্প প্রশাসন একটা নতুন উদ্যোগ নিয়েছে যে গ্রিন কার্ডের আবেদন করলে $100,000 আপনাকে আপনার সিকিউরিটি হিসাবে, বন্ড হিসাবে রাখতে হবে। সো এটা তো একটা প্রস্তাব না, এটা আইন না কি? এটা কি একটু বলবেন? হোয়াট ইজ দ্য এক্সাক্ট প্রপোজাল? এটা এটা হলো যে কি, এটা একটা প্রস্তাব আচ্ছা, পর্যায়ে এখনো আছে। একটু জুড়ে বলবেন ভাইয়া, একটু শুনতে শুনতে সুবিধা হবে। মানে এটা হলো যে কি, মানে স্টেট ডিপার্টমেন্ট তাদের উইক বিফোর তাদের যেটা মানে ব্রিফিং ছিল, সেই ব্রিফিং এ তারা যেটা বলেছে সেটা হলো যে কি, যে তারা এটা এক্সপ্লোর করে দেখতেছে যারা বিভিন্ন দেশ থেকে মানে ইমিগ্রেন্ট ভিসা নিয়ে যারা আসে, যেমন মনে করেন হয়তো কেউ অ্যাপ্লাই করলো, তার বাপ মা আসতেছে, ভাই বোন আসতেছে, অথবা ওয়াইফ, ছেলে মেয়ে এরা আসতেছে ইমিগ্রেন্ট ভিসা নিয়ে। মানে আপনি মনে করেন যে ফ্যামিলি ভিসা আসতেছে, রাইট? জি, ফ্যামিলি ভিসা আসতেছে। হ্যাঁ, তো এখন যারা ফ্যামিলি ভিসা আসতেছে, এখন ট্রাম্পের বিষয়টা হলো যে সবকিছু হলো যে ট্রানজেকশনাল, এখানে সবকিছু টাকা পয়সা দিয়ে সে সবকিছুকে বিচার করে। এখনো মানে সেভাবেই এই বিষয়টাকে সে দেখতেছে। এখন ট্রাম্পের কথা হলো যে কি, এখানে যারা আসে তারা গভর্নমেন্টের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, পাবলিক চার্জ মানে পাবলিক অ্যাসিস্ট্যান্স, এখানে ফুড স্ট্যাম্প, তারপরে আপনার হাউজিং অ্যাসিস্ট্যান্ট, এরপরে এই মানে মিজান সাহেব একটু আগে বলে গেলেন যে মানে লং টাইম কেয়ার, হোম কেয়ার, এসবের জন্য তারা মানে এগুলি নেওয়া শুরু করে দেয়। এখন বিষয় হলো যে কি, গভর্নমেন্ট চাচ্ছে যে বাহির থেকে কেউ এসে, বিশেষ করে ইমিগ্রেন্টরা, যে মানে এই ধরনের কোনো ধরনের গভর্নমেন্ট সাবসিডি, ফুড অথবা হাউজিং অথবা অন্য কোনো বিষয়ে কেয়ারের জন্য তারা কোনো ধরনের সাবসিডি গ্রহণ করবে না। সেটা নিশ্চিত করার জন্য তারা এটা এক্সপ্লোর করতেছে যে মানে আহ, এদের কাছ থেকে মানে $100,000, $1,00,000 তাদের কাছ থেকে ভিসা ইস্যু করার সময় এটা মানে বন্ড নেওয়ার কথা তারা চিন্তা করতেছে। কেউ যদি আমেরিকা আসার পরে তারা যদি কোনো ধরনের মানে এই পাবলিক চার্জ, গভর্নমেন্টাল সুযোগ সুবিধা এগুলি যদি তারা নেয়, তাহলে তাদের এই বন্ডটা গভর্নমেন্ট ফরফিট করবে। আর যদি তারা যদি না নেয়, তাহলে একটা সময় পরে হয়তো 3 বছর 5 বছর বা গভর্নমেন্ট যেভাবে মানে একটা টাইম লিমিট তারা ঠিক করবে, মানে ওই টাইমের পরে তারা টাকাটা ফেরত দেবে। আসলে মানে মানে বিষয়টা মানে পুরোপুরি ইনহিউম্যান, যে যেসব দেশ থেকে ইমিগ্রেন্টরা আসতেছে, মানে শুরুতে তারা চিন্তা করতেছে মানে এখন যে দেশগুলোর উপর আর মানে যে যে দেশগুলোর লিস্টে আছে, যে তারা যদি ভিজিট বিষয়ে যদি আমেরিকা আসতে চায়, তাদেরকে $5,000, $10,000 বা $15,000 তাদেরকে মানে তাদের কাছ থেকে গভর্নমেন্ট বন্ড নিতে পারবে। এবং তারা যদি অন টাইমে, যদি সঠিক সময়ে যদি তারা ইউএস থেকে চলে যায়, তখন তারা তাদের সেই বন্ডের টাকাটা ফেরত পাবে। এবং এই লিস্টের মধ্যে কিন্তু শুরু থেকেই মানে বাংলাদেশও আছে, এখন টোটাল 50টা দেশ সেখানে আছে। মানে এখন এই ভিজিট ভিসার সাথে এখন ইমিগ্রেশন বিষয়কেও তারা অ্যাড করতে যাচ্ছে, যে কেউ যদি আসে এদেশে ইমিগ্রেশন ভিসা নিয়ে, তাহলে তাদেরকে মানে $1,00,000 তাদের কাছ থেকে মানে ক্যাশ বন্ড নেওয়া হবে। এবং একটা নির্দিষ্ট সময়, হয়তো মানে 4-5 বছর পরে যদি তারা কোনোভাবে যদি পাবলিক চার্জ না হয়, তাহলে তাদের সেই টাকাটা মানে তাদেরকে ফেরত দেওয়া হবে। এই বিষয়টা তারা এক্সপ্লোর করে দেখতেছে। এবং আর আলটিমেটলি এটা যদি হয়, বিষয়টা হলো যে এ ধরনের, যে বাংলাদেশে আমরা যদি বাংলাদেশের বিষয়টা ধরি, তাহলে কয়জন লোক আছে যারা মানে $1,00,000 তারা মানে বন্ড দিয়ে এদেশে আসতে পারবে? এখন $1,00,000 এটা কি একজনের ব্যাপারে? অনেক সময় দেখা যায় একটা ফ্যামিলির মধ্যে 3-4 জন বা 5 জন লোক তাদের ফ্যামিলি মেম্বার থাকে। এখন যদি এটা ইন্ডিভিজুয়াল যদি $1,00,000 হয়, তাহলে কোনো ফ্যামিলিতে যদি 5 জন লোক থাকে, তাহলে বিষয়টা বিশাল একটা হাস্যকর ব্যাপার, যে তাদেরকে মানে $500,000 বন্ড দিতে হবে। এই এবিলিটি আসলে কয়জন লোকের আছে? মানে কিভাবে এটা সম্ভব? আর
এটা আসলে মানে আইনের কোথাও কিন্তু এই বিষয়টা নাই। মানে ট্রাম্প যেটা নিয়ে বারবার মানে মানুষকে একটা একটা ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে, সে বিষয়টা কিন্তু আগে থেকেই কিন্তু মানে যাদের ফ্যামিলি দেশে আসে তারা কিন্তু একটা বন্ড এখানে দেয়। আমরা যেটাকে অ্যাফিডেভিট অফ সাপোর্ট বলে থাকি, যে মানে যখন কারো ফ্যামিলি মেম্বারের জন্য অ্যাপ্লাই করা হয়, তাদের ইন্টারভিউর আগে মানে যিনি অ্যাপ্লিকেশন করছেন উনি একটা অ্যাফিডেভিট অফ সাপোর্ট দেন, সেখানে লেখা আছে যে সে গভর্নমেন্টের উপর ডিপেন্ডেন্ট হবে না। ইনকেস যদি ডিপেন্ডেন্ট হয় তাহলে গভর্নমেন্ট তার কাছ থেকে এসব খরচ দাবি করতে পারবে, আদায় করতে পারবে। এবং কেউ যদি নিজের ইনকামে যদি তার ফ্যামিলিকে যদি মানে স্পন্সর করতে না পারে, তাহলে কিন্তু মানে এখন যেটা করা হয় সেটা হলো যে কি সবাই কিন্তু জয়েন্ট স্পন্সর নেয়, যাদের ফাইন্যান্সিয়াল এবিলিটি ভালো তারা জয়েন্ট স্পন্সর করে, এবং স্পন্সর করার পরে কিন্তু এই ফ্যামিলিগুলো আসে। এটা তো এক ধরনের বন্ড, এই বিষয়টা আইনে আছে, কিন্তু এখন মানুষের পকেট কেটে $1 লক্ষ করে বন্ড নিতে হবে, এটা ট্রাম্প মহাশয় কোথায় বলো? এটা জি। এটা এটা সাংঘাতিক একটা বিব্রতকর একটা বিষয়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আজিজ, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব শাহাব আহমেদ, আপনার কাছে যাচ্ছি। সো আপনি যেটা বলছিলেন যে কালকে যে ওষুধের আপনার ক্রাইসিস, সো হোয়াট ইজ দ্য সিচুয়েশন? এটা আপনারা আজকে নিউজ দেখতে পারেন, আমাদের প্রেসিডেন্ট সাহেব অলরেডি বলছে, আপনার ক্যামেরা একটু উপর দিকে তুলেন। হ্যাঁ, উনি অলরেডি এখন ঠিক আছে, 100% হ্যাঁ। ট্যাক্স আরোপ করবে 2028-এ যদি যে সমস্ত কোম্পানি এখানে ওষুধ বানায়, বিশেষ করে জেনারিক ওষুধ ম্যানুফ্যাকচারিং প্ল্যান না থাকে তখন চালু করবে। এটা ওনাকে এই নেক্সট ইয়ারের ভিতরে ওই সমস্ত কোম্পানিকে বন্ড দিতে হবে মোস্ট প্রবাবলি, যে তারা এখানে একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান করবে, তাছাড়া কিন্তু সব উনি 100% ট্যারিফ আরোপ করবে। আর একটা উনি বলছেন ইন্ডিয়া থেকে অনেক জেনারিক আসে, ইন্ডিয়ার উপরে উনি শীঘ্রই 200% ট্যারিফ আরোপ করার সিদ্ধান্ত নিচ্ছে। তো এটা 200% যদি ট্যারিফ হয়, তা 60 থেকে 70% জেনারিক ওষুধ কিন্তু ইন্ডিয়া থেকে আমেরিকাতে আসে। তখন আলটিমেটলি যারা ওষুধগুলো ক্যাশ কিনতেছে, পে করতেছে, এবং ইন্স্যুরেন্স কোম্পানিরা তো বিল বেড়ে যাবে। তো আলটিমেটলি সাফার করবে কারা, সেটা তো উনি ওই চিন্তা করতেছেন কিনা আমার সন্দেহ আছে। আলটিমেটলি তো সাধারণ পাবলিকই এইটার জন্য সাফার করবে, যেখানে এখন তারা মান্থলি ওষুধ $10 কিনতে পারে, ওটা তাদের $15 থেকে $20 পে করতে হবে। আর তারপরে এখন যেটা উনি কোনো ইন্স্যুরেন্স অনেক ইসিএ যেটা ভর্তুকি দিত সেটা কিন্তু ক্যান্সেল করে দিচ্ছে, সেজন্য অনেকের কিন্তু এখন ইন্স্যুরেন্স নাই। তাদের হয় প্রিমিয়াম বেশি দিতে হচ্ছে অথবা ক্যাশ কিনতে হচ্ছে। এই কারণে অনেকে কিন্তু অনেক দামি ওষুধগুলো তারা কিন্তু কিনতেছে না, তারা অ্যাভয়েড করতেছে। তারা বলতেছে আমরা হয় বাংলাদেশ থেকে অথবা ইন্ডিয়া থেকে নিজেরা নিয়ে আসতেছে। এটাতে কতটা উপকৃত হবে রোগীরা জানি না, কারণ অনেক সময় দেখা গেছে ডাক্তারগুলো জানবে না তারা আসলে ওষুধ খাচ্ছে বা না খাচ্ছে। সেই দিক থেকে আমি জানি না ওনার এই থ্রেট করা কতটা সুফল হবে আমেরিকান নাগরিকদের জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো ওষুধের যে ট্যারিফ যেটা বলছেন, ইন্ডিয়ার উপর যে ট্যারিফ, এই ট্যারিফ যদি ইম্পোজ করা হয় দেন ওষুধের দাম অটোমেটিক্যালি বেড়ে যাবে, এটাই তো বলতে চাচ্ছেন আপনি, রাইট? হ্যাঁ, এটাই বলতেছি। আর তারপরে Right. 100% উনি অনেক সব ওষুধের জন্য বাড়াচ্ছে। রাইট। সো আমাদের লোকজন যারা আছেন তাদের যেটা হবে যে এখানে যারা ল মেকার্স আছে তাদেরকে আপনারা জিনিসটা বলেন, তাদের উপর চাপ সৃষ্টি করেন যে যেভাবে হ্যাঁ। হোক এই ধরনের যদি ট্যারিফ ইম্পোজ করা হয় তাহলে ওষুধের দাম বাড়বে এবং আলটিমেটলি আমাদেরকে পে করতে হবে এই বিষয়টি। এটা গভর্নমেন্ট তার সাপ্লিমেন্ট, এটা মানে গভর্নমেন্ট তারা সাবসিডাইজ করবে না, এটা পুরোটাই আমাদেরকে দিতে হবে। সো যারা হ্যাঁ, ল আপনাদের মেকার আছে দিতে হবে। তাদেরকে আছে লবিং করতে হবে এবং তাদেরকে সবাই বলতে হবে যে এই বিষয়ে তারা যেন তাদের কণ্ঠকে সোচ্চার করেন। এটাই তো হ্যাঁ, সাহায্য, এটাই তো right? কথা। যদি রিপাবলিকান হোক ডেমোক্রেট হোক, যারা এই Democrat সব। ক্ষমতায় আছে অত তাদের লবি করা উচিত। জি, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ Thank সো you. মাচ, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য এবং আপনার ইনফরমেশন, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। থ্যাংক ইউ সাহাব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ মিজান ভাই, অ্যান্ড থ্যাংক ইউ অ্যাটর্নি এম এ আজিজ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।